যে পারস্য দেশে যে দুই ভাই বাস করত এবং তাদের পিতার পরিচয়, কশ্যপ কাকে বিয়ে করলো, অলিপর্বা কাকে বিয়ে করলো, কশ্যপ কি করত, কিভাবে জীবনযাপন করলো, অলিপর্বা কীভাবে জীবনযাপন করত, সেই সমস্ত কিছুর বিবরণ কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, তাই না? এমনকি অলিপর্বা যে প্রতিদিনের মতন বনে গিয়ে সে কাঠ কাটলো, কাঠ কাটার পরে কি দেখলো, সেখানে দস্যুদের সাথে কিন্তু তার সাক্ষাৎ অলরেডি হয়ে গেছে, হয়েছে কি না? সে দস্যুদের দেখলো যে সেখানে আসতেছে, এটা বুঝলো কিভাবে যে দস্যুরা আসতেছে সেখানে? কোথায় ধুলোরাশি দেখলো? আকাশে ধুলোরাশি দেখলো। কেমন ধুলোরাশি? চঞ্চল ধুলোরাশি। সেই ধুলোরাশি দেখে সে কি আন্দাজ করতে পারলো? এটা ঘোড়ার খুরের দ্বারা উঠছে। আর ঘোড়া কে চড়াবে? হয় দস্যু সর্দাররা বা রাজকর্মচারীরা। তো রাজকর্মচারীরা যেহেতু এখানে আসে না, তাহলে এরা কারা হবে? দস্যুই হতে পারে। এই জন্য সে চালাকির সাথে কি করলো, এমন একটা স্থান খুঁজলো যেখানে নিজেকে আড়াল করে নিয়ে যাওয়া যায়, তাই না? কেন আড়াল করা যায়? কি দরকার ছিল আড়াল করা? কে বন্দি করবে? দস্যুরা তাকে বন্দি করবে। এই জন্য সে নিজেকে আড়াল করার জন্য একটা স্থান খুঁজলো, যেখানে সে যতক্ষণে চোরেরা এখান থেকে বেরিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত যেন শান্তিমতো থাকতে পারে, নিশ্চিন্তে থাকতে পারে, কোনো যেন ভয় না থাকে, ঠিক কি না বর্ণশ্রী? এর পরে প্যারা পড়তেছি আমরা। তারপরে দেখো চোরাংস্তু কি আছে? চোরাংস্তু, এখান থেকে শুরু আজকে আমাদের এখানে। চোরাংস্তু সমীপ, দেখো এখানে চোরাং উপরে অনুস্বর দেখা যাচ্ছে, চোরাংস্তু। এবার এটাকে যদি আমি সন্ধি বিচ্ছেদ করি, যে চোরান যোগ তু কি হবে? চোরান যোগ তু। এই যে চোরেরা আছে তারা কি? সমীপ আগতান প্রেক্ষা, তাদেরকে চোরদেরকে সমীপ আগতান প্রেক্ষা। সমীপ মানে সামনে, আগতান মানে আসতে, প্রেক্ষ মানে দেখে। প্রেক্ষ শব্দের অর্থ কি? দেখে। প্রেক্ষ মানে দেখে। তাহলে চোরদের সামনে আসতে দেখে কে দেখছে এগুলো? অলিপর্বা দেখছে। কি দেখলো সে? চোরটা সামনে আসতেছে। কিসে করে আসতেছে? তাহলে চোরটা ঘোড়ায় করে আসতেছে। চোরদেরকে সামনে আসতে দেখে, এই যে সমীপ শব্দটা দেখা যাচ্ছে, সমীপ। এবার দেখো সেখানে যদি আমরা সন্ধি বিচ্ছেদ না করে পড়ি তাহলে কিভাবে পড়তে হবে? সমীপা গতান প্রেক্ষা, বলো। দেখা যাচ্ছে সমীপা গতান প্রেক্ষা। হ্যাঁ, তাহলে এটাকে সন্ধি বিচ্ছেদ যদি করি তাহলে কি হবে? প্রথমে হবে সমীপ, তারপরে হবে আগতান, পরে হবে প্রেক্ষা। বলো, আবার বলো। সমীপ মানে কি? সমীপ মানে? সমীপ মানে সামনে বা কাছে। আগতন মানে? আগতন মানে আসতে। প্রেক্ষা মানে? প্রেক্ষা মানে দেখে। প্রেক্ষা মানে দেখে। তাহলে এই চোরদেরকে সমীপে কাছে আসতে দেখে কে দেখে? বলছে অসৌ। অসৌ মানে সে। তাহলে এই যদি বলে এই যে এই অসৌ পদটি দিয়ে কাকে বোঝানো হচ্ছে, তাহলে আমরা কি বলবো? অলিপর্বাকে বোঝানো হচ্ছে। এবার সে, তারপরে দেখ শব্দটা আছে সপদী। কেমন? সপদী। সপদী, সপদী। সপদী মানে তাড়াতাড়ি। নিকটবর্তী নং মহিরুহ মারুরোহ। নিকটবর্তী নং মহিরুহ মারুরহ। বলো সপদী নিকটবর্তী নং মহিরুহ মারুরহ। এই যে সপদী যদি আমরা পড়ি, সপদী মানে কি? তাড়াতাড়ি। সপদী মানে? সপদী মানে তাড়াতাড়ি বা শীঘ্রই। শীঘ্রই কি করলো? নিকটবর্তী নাং মানে নিকটে অবস্থিত।
নিকটবর্তী মানে নিকটে অবস্থিত। কি অবস্থিত ছিল দেখ, বলছে যে মহিরুহম ছিল। মহিরুহম আরুরোহ। আরুরোহ শব্দের অর্থ আমরা জানি যে চড়ে, চড়া, কোনো কিছুতে চড়া হলো আরুরোহ। তো সেই কোথায় চড়লো সে? সে মহিরুহম, মহিরুহতে চড়লো। এবার মহিরুহ কি জিনিস? মহিরুহ শব্দের অর্থ হলো যে সব থেকে উঁচু যে গাছটা সেটাকে মহিরুহ বলা হয়। কি বললাম? তাকে মহিরুহ বলা। তাহলে বনের মধ্যে সব থেকে উঁচু গাছ তাকে মহিরুহ বলবো। তুই এক জায়গায় দাঁড়িয়ে আছিস, সেখানে দেখলি অনেক গাছ, তার মধ্যে সব থেকে বড় গাছটা সেটাকে কি বলবি? মহিরুহ। তা অলি পর্বত সারা বন খুঁজে দেখা সম্ভব না যে কোনটা বড় গাছ। তার মানে এটা বুঝতে হবে যে অলি পর্বত যেখানে দাঁড়ায় ছিল সেখানের মধ্যে যে সব থেকে বড় গাছটা ছিল, উঁচু গাছটা, সেই মহিরুহতে সে কি করলো? চড়ে বসলো। কেন চড়ে বসলো? কে চড়ে বসলো? অশৌ চড়ে বসলো। এই অশৌ মানে অলি পর্বত। এবার কেন চড়ে বসলো? চোরাংস্তু মানে চোরদেরকে, সমীপ আগতান প্রেক্ষা, চোরদেরকে সামনে আসতে দেখে। সে কি করলো? চোরদেরকে সামনে আসতে দেখে সে কি করলো? অশৌ সপদি খুব তাড়াতাড়ি নিকটবর্তী মহিরুহম। আবার সন্ধি বিচ্ছেদ করে আমি বলে দিচ্ছি এটা কি হবে? মহিরুহম যোগ আরুরহ। বোঝা গেল? মহিরুহম যোগ, মহিরুহম মানে কি? বড় গাছ। আরুরহ মানে চড়া। তাহলে সে চড়লো। কোথায় চড়লো এবার? মহিরুহতে। তস্য, তস্য শব্দের অর্থ হলো তার। তস্য মানে কি? তস্য মানে তার। বলছে তার শাখাস্তথা, শাখাস্তথা, এটাকে যদি সন্ধি বিচ্ছেদ করি আমরা, এই শাখাস্তথা পদটাকে, এই যে শাখাস্তথা পদটাকে যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হবে দেখো। শাখাস্তথা, এখানে যে শয়াকার ক্ষয়াকার তারপরে দন্তেশ্ব দেওয়া আছে, তো শয়াকার ক্ষয়াকার দন্তেশ্ব, এই দন্তেশ্বটাকে বিসর্গ হয়ে যাবে। তাহলে হবে কি? শাখাহা যোগ তথা। শাখাহা যোগ তথা। শাখা এবং কি শাখা, তার যে শাখা ছিল সেই শাখা। এবার বলছে কার শাখা? বলছে তার শাখা। যদি বলে শাখা, তার শাখা, তাহলে আমরা তার শব্দের দ্বারা কাকে বোঝাবো? কি মনে হয় তার শব্দের দ্বারা? অলি পর্বত? অলি পর্বত শাখা হতে পারে, ডালপালার শাখা, গাছের শাখা হতে পারে। এবার কোন গাছের শাখা? মহিরুহের, মহিরুহের শাখা। সেই শাখা কেমন ছিল? বিপুলাহা পল্লব ঘনাস চাসন। বলছে বিপুলাহা, বিপুল মানে অনেক, বিপুল মানে কি? অনেক। পল্লবহা, পল্লব ঘনাহা, পল্লব ঘনাহা। এই পল্লব মানে কি? পল্লব মানে পাতা, ঘনা মানে ঘন মানে কি? ঘন। একটা গাছের মধ্যে যদি খুব ঘন পরিমাণে পাতা থাকে, তুই গাছের মধ্যে যদি উঠিস তাহলে তোকে দেখা যাবে? হ্যাঁ, তাহলে দেখা যাবে না। তো এখানে ও একটা এমন গাছে উঠলো যেই গাছের মধ্যে, সেই গাছটা কি সব থেকে বড় ছিল, এবং গাছের আরেকটা বৈশিষ্ট্য ছিল, সেটা কি? তার শাখা বিপুল পরিমাণে শাখা ছিল, অনেক শাখা ছিল। এবং আর কি ছিল? পল্লব ঘনা ছিল, পাতাগুলি খুব ঘন ছিল। ঘনা, ঘনাহা চ আসন। তাহলে বিপুল পল্লব ঘনা চ আসন ছিল। আসন শব্দের অর্থ কি? ছিল। কি ছিল? বললে পল্লবহ ঘনা ছিল। পল্লবহ মানে, পল্লবহ মানে পাতা। পাতা কেমন ছিল? আর কি ছিল? শাখা অনেকগুলি ছিল, বিপুল পরিমাণে শাখা ছিল। আর কি ছিল? পল্লব ঘনা ছিল, মানে পাতায় ঘন ছিল। আর কি ছিল গাছটার? আর বৈশিষ্ট্য কি? গাছটা হলো, গাছটা ছিল সব থেকে বড় সেখানে। তাহলে গাছের সম্পর্কে তিনটা জিনিস জানলাম। একটা তো গাছটা মহিরুহ, দ্বিতীয়টা কি? গাছের ডালপালা অনেক ছিল। আর কি ছিল? ঘন পাতা বিশিষ্ট গাছ ছিল, তাই না? হ্যাঁ ঠিক, পর্দা নামায় দে, উঠায় দে, কোনো ব্যাপার না। তারপরে কি আছে? যথা তত্র স্থিত অয়ং স্বয়ং কশ্যাপি। ভালো করে বোঝার চেষ্টা করো। যথা তত্র, তত্র মানে কি?
তত্র মানে সেখানে, অত্র মানে কি, যত্র মানে কি, যেখানে, যত্র মানে যেখানে, তত্র মানে সেখানে, অত্র মানে এখানে, আর কুত্র মানে কি, কোথায়, কুত্র মানে সর্বত্র মানে কি, সবখানে, অন্যত্র মানে কি, অন্যখানে। তাহলে অন্যত্র, তত্র, অত্র, সর্বত্র, কুত্র, যত্র, এখানে, ওখানে, সেখানে, সর্বত্র, সব জায়গায়। তো বলছে এখানে কোন কিসের কথা বলছে, তত্রের কথা বলছে। কিসের কথা, তত্র। স্থিত, স্থিত মানে থেকে, স্থিত মানে থেকে। অয়ং স্বয়ং, অয়ং মানে এ, এবার এ বলতে কার, কার কথা বলছে, অলি পর্বত। স্বয়ং মানে নিজে, কশ্যপি, পদটাকে দেখো, কশ্যপি, কশ্যপি। এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করে পড়ি তাহলে এরকম হবে, কশ্য যোগ আপি। কি বললাম, কশ্য যোগ আপি। কশ্য মানে কি, কশ্য মানে কার, কশ্য মানে কি, কশ্য মানে কার, কশ্য মানে কি, কার মানে কি, কশ্য। আচ্ছা, যস্য মানে কি, যার, যস্য মানে, তস্য মানে, তস্য মানে তার, কশ্য মানে, যস্য মানে যার। বোঝা গেল? তো বলছে যে অয়ং স্বয়ং মানে সে নিজেকে, কশ্যপি মানে, কশ্যপি মানে কারো, ওপি শব্দ যেহেতু লাগানো আছে সেখানে অযুক্ত হবে, ওপি শব্দের জন্য অযুক্ত হয়। ওপি, যখনই শব্দ থাকবে, ও থাকবে, তখন কি করতে হবে, আমাকে ওপি লাগাতে হবে। বলে কশ্য ওপি, কশ্য মানে কার, এবার ওপি শব্দ লাগানো আছে তার মানে ও, কারো, তাই না, ঠিক কি না, যেন কারো, স্বয়ং কারো, নিশে কারো যেন কি হয়, যখন অন্যের কথা বলছে তার মানে কি, দৃষ্টি গোচর না ভাবে। দৃষ্টি গোচর মানে, দৃষ্টি গোচর মানে সে যেন কারো দৃষ্টিতে না পড়ে, মানে তাকে যেন কেউ দেখতে না পারে। দৃষ্টিগোচর না ভাবে মানে কি, হ্যাঁ, কারো যেন চোখে না পড়ে, সে এবার চোখে না পড়ে। এবার চোখে না পড়ার জন্য সে কি কি করলো, হ্যাঁ, বড় একটি গাছে উঠলো, তারপর কি হলো, সেখানে ডালপালা ছিল, এই জন্য সে তার কারো, সে যে কারো চোখে দৃষ্টিগোচর হবে না, হ্যাঁ, দৃষ্টি সেই জন্য কারো চোখে না পড়ে। এরকম একটা গাছে সে উঠলো যার পাতা ঘন ছিল, তার শাখা ছিল বিপুল পরিমাণের, ডালপালা ছিল, আর সেই গাছটি সব থেকে বড় ছিল সেখানকার। এবার এই গাছের বৈশিষ্ট্য তো হলো সে যে গাছের মধ্যে বসছিল, সেখানে বুঝলাম অলিপর্বা যে গাছের মধ্যে বসছিল। আমরা যতটুকু পড়লাম তার আমি আরেকবার পড়াচ্ছি ওইটুকু জায়গা, গাছ পর্যন্ত। গাছের বৈশিষ্ট্য দেখ কি বলছে, যে চোরাংস্তু সমীপ আগতান প্রেক্ষ, তার সে গাছে ওঠার আর একটা কারণ, মানে তার কারণ এটাই ছিল যে চোরেরা সামনে চলে আসছিল। তাহলে সে সামনে আসতে দেখে কি করলো, সে নিকটবর্তী যে মহিরও ছিল সেই গাছের মধ্যে উঠে বসলো। তস্য শাখাস তথা বিপুল হাত, সেই গাছের সম্পর্কে বলছে তার শাখাগুলি বিপুল ছিল এবং পাতাগুলি কি ছিল, ঘন ছিল। যথা তত্র স্থিতা, সে সেখানে থেকে কারো দৃষ্টিগোচর হবে না। বোঝা গেল? সোনালি, বুঝতে পারছিস? হ্যাঁ, হুঁ, হি এগুলা কিছু করিস, গল্প করলে বলে না হুঁ, বলে কি না, তার মানে কি, কেন হুঁ হা করতে বলে, বুঝতে পারছিস? আর জাগনা আছিস কিনা? যদি ঘুম পায় ঘুমা, কিন্তু তাও হুঁ হা কর, চোখ বন্ধ করে, স্যার বুঝছি, এটুক তো কর। কিভাবে বুঝবো যে বুঝছিস কিনা? পরে একটা লাইন বারবার পড়াতে থাকবো। তারপর লাইন বলছে তত নাতি দূরে, ততঃ নাতি দূরে, তার থেকে, ততঃ মানে মানে তার থেকে, সে যেখানে ছিল তার থেকে, সে স্থান থেকে, নাতি দূরে, নাতি মানে কি, নাতি মানে কি, দাদু মানে বুঝিস, বুঝিস কি না? ওই নাতি না হোক, নাতি যখন বলছে
বল তো নাতি, ওই নাতির কথাও তো বলতে পারি, যেটা জানি সেটা তো বল। তো নাতি দূরে বলছে, তা তো নাতি দূরে, তার থেকে না অতি দূরে, সন্ধি বিচ্ছেদ যদি করি, নাতি দূরে শব্দটাকে দেখ ভালো করে একটু, নাতি দূরে আমরা শব্দটাকে দেখি একটু, নাতিকে ধর এবার, হয়ে গেল নাতি, পাইছিস নাতি? হ্যাঁ এই নাতি পাইছি, নাতিকে ধরো এবার। এই নাতিকে যদি মানে নাতিকে, হ্যাঁ এই যে নাতি দূরে যা আছে, সেই নাতি দূরের মধ্যে নকে আলাদা করো, নকে যদি আলাদা করে দিই তাহলে এখানে অ থাকবে, মানে নয়ের অ আর অতির অ দুটা মিলে আকার হচ্ছে, তারপরে না হচ্ছে, তাই না হলো। তো আমরা নকে যদি আলাদা করে দিই, সংস্কৃতে ন মানে কি? ন মানে হ্যাঁ, ন মানে না, তো ন মানে না, ন অতি দূরে মানে বেশি দূরে না, তত তার থেকে বেশি দূরে না। কি বেশি দূরে না বলছে? বিশালহ, কি পরিমাণে, কেমন পরিমাণে? বিশালহ, খুব বড় কিন্তু বিশালহ বলছে যেহেতু, তাহলে বিশাল কি? শিলচ্ছয় বর্ততে স্ম, শিলচ্ছয় বর্ততে স্ম। এবার শিলা যদি উঁচু হয় সেটাকে আমরা কি বলবো? শিলা যদি উঁচু হয়ে যায় তাহলে কি বলবো এটাকে? তাহলে শিলা হচ্ছে মানে কি? পাহাড়। বর্ততে স্ম মানে সেখানে ছিল। বলছে নাতি দূরে, কিসের নাতি দূরে? তার, সে যেখানে ছিল তার থেকে বেশি দূরে না এমন একটা জায়গায় কি ছিল? একটা পাহাড় ছিল। কি পাহাড়? পাহাড় বা পর্বত সেখানে ছিল, উঁচু শিলা সেখানে ছিল, পর্বত ছিল। এবার পর্বত তো সেখানে ছিল, তাতে কি হয়েছে? পর্বত ছিল তো কি হয়েছে? বলছে পর্বতটা ছিল সেখানে, সেই পর্বতের বৈশিষ্ট্য। এবার দেখ আমরা কি কি পাচ্ছি গল্পের মধ্যে। প্রথমে তো কশ্যপের সম্পর্কে জানলাম, তারপর প্রথমে তারা বাবার সম্পর্কে জানলাম, তারপরে কশ্যপের সম্পর্কে জানলাম, কশ্যপ কেমন চালু পিস ছিল, তারপর অলি পর্বা, তাই না, চালু ছিল কি না, তারপরে অলি পর্বা সম্পর্কে জানলাম, অলি পর্বা কাকে বিয়ে করছে দেখলাম, বাচ্চা কাচ্চা আছে তাও শুনলাম, খুব কষ্টে সংসার চলায়, প্রতিদিন বনে যায়, তার উপার্জন পদ্ধতি সমস্ত কিছু জানলাম। এরপরে জানার পরে কার পরিচয় পেলাম? একটা গাছের পরিচয়। কোন গাছ? যেই গাছে, সেই গাছে কি গাছে কি, গাছটা কেন আসছে প্রসঙ্গে? কে? অলি পর্বা চোর? হ্যাঁ, গাছকে, গাছের লুকা ছিল কে? অলি পর্বা। এবার অলি পর্বা সেখান থেকে দেখতেছে আর একটা জিনিস দেখলো। কি দেখলো? পর্বত দেখলো। কি পর্বত? মানে সে পর্বত দেখছে, দেখে নিয়ে বলতেছে যে তত নাতি দূরে বিশালহ, তার থেকে বেশি দূরে না এটা কি ছিল? শিলচ্ছয় বর্ততে স্ম। শিলচ্ছয় মানে কি? পর্বত, পর্বত ছিল সেখানে। এইবার এই পর্বতের সম্পর্কে বলছে যে পর্বতের যদি বৈশিষ্ট্য বলে তার পর্বতটা কেমন ছিল, তাহলে আমরা বলতে পারবো পর্বতটা কেমন ছিল। এই লাইনে বলছেন যে পর্বতটা ছিল ঋজু, ঋজুন নাতাস্য। বলো ঋজুন নাতাস্য, ঋজুন নাতাস্য। হ্যাঁ, এটাকে যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা পাবো ঋজু যোগ উন্নতা, ঋজু উন্নতাস্য, ঋজু উন্নতা। এবার ঋজু উন্নত মানে কি? ঋজু মানে কি আর উন্নত মানে কি? উন্নত মানে কি? আমরা যদি বলি উন্নত, উন্নত কি বুঝতে পারছি? উঁচু। আর ঋজু মানে হলো খাড়া। তাহলে সেই পর্বতটা কেমন ছিল? খাড়া এবং উঁচু ছিল। যস্য শিখরং বলছে যার শিখর মনুজস্য দুরাসাদম আশিত, যার শিখর মনুজস্য, মনুজ মানে হলো মানুষ, মানুষের দুরাসাদম আশিত, মানুষের পক্ষে সেটা দূরে ছিল, মানে মানুষের হাতের নাগালে ছিল না। এখন যেমন আমরা বলি যে স্মার্টফোন মানুষের হাতের নাগালে না নাগালের বাইরে? যদি বলি যে রকেট, বিমান মানুষের নাগালের বাইরে, তাই না? সেটা তো আমাদের তো না। কোনো সময় ভাগ্যক্রমে কেউ যদি বসায় তাহলে বসলাম, নাহলে তো নাই। নিয়ে তো নিতে পারবো না, ঘরে ঘরে তো নাই গা। টোটো থরি না, সবাই যখন তখন কিনে ফেলাবো, তো নাগালের বাইরে। এবার পর্বতটা বলছে পর্বতটা হলো নাগালের বাইরে ছিল।
কেন পর্বতটা নাগালের বাইরে ছিল? কারণ কি? পর্বত নাগালের বাইরে মানে কি? পর্বত মানুষের নাগালের মধ্যে যদি থাকে তাহলে পর্বত দিয়ে কী হবে? পর্বত বাড়িতে নিয়ে এসে পড়বে? নাগালের মধ্যে থাকা পর্বত মানে কি? মানে সেখানে যখন তখন তুই উঠে পড়তে পারবি, ঠিক কি না? যখন তখন গরু বানতে গেছিস, ছাগল বানতে গেছিস, পাহাড়ে উঠে গেলি, উপরে ছাগল বানিয়ে দিয়ে আসলি, হতে পারে কি না? যদি নাগালের মধ্যে থাকে। আর যদি নাগালের বাইরে থাকে তাহলে ভাববি যে এই সারা জীবনই এখানে পৌঁছাতে পারলাম না রে ভাই, ওটাকে বলে নাগালের বাইরে। তাহলে এই পর্বতটা নাগালের বাইরে ছিল, কারণ কি? তার কারণ সম্পর্কে আগেই বলছি, এটা ঋজু আর উন্নত ছিল। একে তো অনেক উঁচু ছিল, তারপরে আবার খাড়া ছিল। যদি খাড়া না থাকতো তাহলে কিন্তু উঠে পড়তো, দৌড়ে দৌড়ে উঠে পড়তে পারতো, বাঁধের মধ্যে উঠে পড়ে ঋজু যেরকম দৌড় পড়ে ওরকম উঠে পড়তে পারতো। তার বৈশিষ্ট্য সম্পর্কে বলছে ঋজু আর উন্নত, খাড়া আর কি ছিল? উঁচু ছিল। কার কথা বলছে? কিসের কথা? পাহাড়ের কথা বলছে। পাহাড়টা কেমন ছিল? উঁচু এবং খাড়া ছিল। আর গাছটা কেমন ছিল? গাছটা উঁচু ছিল আর হলো পাতা ভর্তি ছিল। বা গুড। তারপরে কি বলছে দেখ, এবার পাহাড়ের বর্ণনা পেলাম আমরা। পাহাড় কোথায় ছিল? বনে ছিল। পাহাড় কোথায় ছিল? কিভাবে প্রসঙ্গ আসলো পাহাড়ের? আরে বাহ, গুড। আরে পাহাড়টা ছিল অলি পর্বত যেখানে ছিল তার সামনেই পাহাড় ছিল। পাহাড় কোথায় ছিল? তো পাহাড় বলে বনের মধ্যে ছিল, তো ও তো পাহাড় তো পৃথিবীতেই ছিল স্যার, এটাও বল। অন্তপক্ষে আমি তো না করতে পারবো না, না করলে বাড়িতে যা বলে দিবি স্যার বলছে পৃথিবীতে পাহাড় ছিল না। কেমন স্যারের কাছে ঢুকছি, উল্টা উল্টা কথা কয়, পৃথিবীতে পাহাড় ছিল না, তা কই ছিল? এটাও বলে ভালা। কি কনফিউশন মানে উত্তর দেয়, মানে আমারও কিছু কওয়ার থাকে না। বনের মধ্যে পাহাড় ছিল। আরে ভাই বনের মধ্যে পাহাড় ছিল সবাই জানে, প্রসঙ্গটা কিভাবে আসলো, কোন জায়গাটা ছিল? অলি পর্বত যেখানে ছিল তার থেকে বেশি দূরে পাহাড়টা ছিল না। এবার কি করলো? আমরা কার কথা পড়তেছিলাম? অলি পর্বতের কথা। আর অলি পর্বত গাছে ওঠার কারণ কি? দস্যুরা চলে আসছে, ওই জন্য সে গাছে উঠছিল। আচ্ছা দস্যুরা তো গেল কোথায়? অনেক তো হয়ে গেল, এখন দস্যুরা দেখি দস্যুরা কোথায় আছে। বলছে অথতা হায়স্তাহা, আবার দস্যুর ওখানে ফিরে আসছি। হায়স্তাহা মানে সেই অশ্বরোহীরা। হায়স্তাহা মানে কি? অশ্বরোহীরা। আর অশ্বরোহীরা মানে অশ্বরোহীরা কারা? দস্যুরা। হায়স্তাহা অথ তে হায়স্তাহা, সেই ঘোড়ার মানে অশ্বরোহীরা কি করলো? শৈলস্য মানে পর্বতের পাদমা সাদ্যা, বল পাদমা সাদ্যা, পাদদেশ বুঝিস? পর্বতের পাদদেশ মানে পর্বতটা যেখানে শেষ হচ্ছে, মনে কর খাড়া তো যেহেতু, এভাবে যদি আমরা পর্বতের খাড়া দেখি তাহলে যেখানে সমতল ভূমিটা বা যেখানে গিয়ে মানুষ দাঁড়াইতে পারে, তারপরে তাকা দেখতেছি ও উঁচু পাহাড়, মানে যেখানে দাঁড়া দাঁড়া দেখতেছি ওটাই পাদদেশ বলা হয়। মানে পাহাড়ে ঝুলে ঝুলে দেখতেছি ওটা পাদদেশ না, যেখানে দাঁড়া দেখতেছিস ওইটা হলো পাদদেশ। তো এখানে কি করলো? শৈলস্য পাদম আসাদ্যা অবারোহণ, অবারোহণ। এবার তারা সেই অশ্বরোহীরা কি করলো? শৈলস্য মানে পর্বতের পাদদেশে গিয়ে অবারোহণ, সেখানে তারা নামলো, অবরোহণ করলো। সেখানে কি করলো? নামলো। কোথায় নামলো? কোন পাহাড়ের? কোন পাহাড়ের? অলি পর্বত বেশি দূরে ছিল না, সেই পাহাড়ে গিয়ে সেই পাহাড়ের পাদদেশে কে নামলো? দস্যুরা নামলো। গুড। এবার দেখ অলি পর্বত চ, এবার অলি পর্বত কোথায় দেখতেছে, তাই না? সব কিছু দেখতেছে যে কি কি ঘটনা হচ্ছে। তো অলি পর্বত চ তান গণয়ুত্বা, পাইছিস লাইনটা? যদি না পাইস তাহলে স্ক্রিনের দিকে তাকা। বলছে অলি পর্বা চ তান গণয়ুত্বা, অলি পর্বা চ, অলি পর্বা কি করলো? অলি পর্বা তান, তার মানে তাদেরকে, তার মানে কি? তাদেরকে।
গণয়িত্বা মানে গণনা করে, তাদেরকে কি করলো? গণনা করলো। অলিপর্বা তাদেরকে গণনা করলো, যে অলিপর্বা তাদেরকে গণলো, গুনে দেখলো কতগুলি তারা, এবার তাদেরকে গণছে, যে গণে দেখলো আরে এদেরকে তো কতজন আছে একবার তো গণিতে দেখা দরকার, তাই না? তো তান অলিপর্বা চ তান গণয়িত্বা, অলিপর্বা তাদেরকে গণলো। এবার গণে কি দেখলো, তার পরের পেজে যা, পরের পেজে পরের পেজে দেখ, বিংশতি দয়ম এতান জানাত, কি আছে? বিংশতি দয়ম এতান জানাত, পাইছো জায়গাটা, পাইছো? কি আছে? বিংশতি দয়ম এতান জানাত, তাই কি আছে? তাই কি আছে? শ্রেয়া এটা কি আছে? কি জানি স্যার কি আছে, যেটা আছে পড়ো স্যার, পড়তে থাকো, আমার কি যেটা আছে। সঙ্গীতা, বিংশতি দয়ম এতান জানাত, এটাই কি আছে? আচ্ছা এটা এটা কি, এটা কি? আমি যেটার নিচে রাখছি কারসারটা, এটাই বলো। বয় রশ্মি, উপরে কি? অনুস্বর বিং, তারপর স, তারপর তি, বিংশতি, তারপর হ্যাঁ কি এটা? অন্ত্যেষ্টিয়া, তারপর ময় একার। তাহলে এটুকুই যদি বলি তাহলে বিংশতি দয়মে, আর আমি বলছিলাম বিংশতি দয়ম এতান জানাত, তাহলে কিভাবে বললি যে ওইটাই আছে? বিংশতি দয়মে তান জানাত, বলো বিংশতি দয়মে তান জানাত। হ্যাঁ, এবার এটা যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে সন্ধি বিচ্ছেদটা এরকম আসবে যে বিংশতি দয়ম এতান, বলো বিংশতি দয়ম এতান অজানাত। তাহলে বিংশতি দয়ম, বিংশতি দয়ম মানে, বিংশতি মানে জানো কি? বিংশতি খ্রিস্টাব্দ মানে 20, তাই না? 20। তাহলে বিংশতি দয়ম যদি হয় একম না দয়ম, বিংশতি দয়ম মানে 20 দুটা, দুটা 20 মিলে কত হবে? 40। বলছে বিংশতি দয়ম মানে দুটা 20 মিলে কি হবে? 40। 40 এটা সে জানলো, তাদেরকে যখন গুনলো তখন যে দেখলো এরা তো 2 20 রয়েছে, মানে 2 20 রয়েছে, 2 20 রয়েছে, তাহলে 2 20 যদি হয় তাহলে আমরা কি বুঝবো এটা? তারা 40 জন রয়েছে। আর 40 জন সম্পর্কে বলছে তে, এবার তারা কি করলো? তৈহা মানে তাদের দ্বারা কি হলো? স্ব সপ্তাহ মানে নিজের নিজের ঘোড়াগুলি, নিজের নিজের ঘোড়াগুলি, স্ব সপ্তাহ মানে দৃঢ় গুল্ম শাখাসু, বলো গুল্ম শাখা বোঝো? সেই গুল্মগুলি কেমন ছিল? সেই গুল্মগুলি দৃঢ় ছিল, শক্ত ছিল। কেমন ছিল? শক্ত। সেই শক্ত গুল্মের মধ্যে কি করলো? স্ব সপ্তাহ মানে নিজের নিজের ঘোড়াগুলিকে বদ্ধা মানে কি? বেঁধে, বদ্ধা মানে নিজের নিজের ঘোড়াগুলিকে সে বাঁধলো। কোথায় বাঁধলো? দৃঢ় গুল্ম শাখার মধ্যে। দৃঢ় গুল্মের শাখায় সে বাঁধলো। কি, কাকে বাঁধলো? কারা বাঁধলো? দস্যুরা বাঁধলো। দস্যু কতগুলি দস্যু ছিল? 40 জন দস্যু ছিল। তে মানে তারা। এবার তারা বলতে কাদেরকে বলা যাচ্ছে? দস্যুদের। বলগা অপনীতাহা, বলগা, বলগা শব্দের অর্থ কি? বলগা মানে হলো লাগাম। লাগাম মানে বুঝিস? ওরা একটু বাড়িতে রেখে হয়তো টোটোতে উঠাই দে বাড়ি জায়গা, মাথাটা খারাপ করে দিচ্ছে তারা পর্ণশ্রী। আচ্ছা আচ্ছা বল বল, তুই যা মন চায় বল। তাহলে বলবোই না তাহলে, আর এই জন্য যা মন চাবে বলবি। আচ্ছা বল বল, কিচ্ছু হবে।
বলগা মানে কি? বলগা মানে হলো লাগাম। লাগাম শব্দের অর্থ হলো যে ঘোড়ার মুখের মধ্যে লাগাম লাগায় না? এবার বুঝছিস? ঘোড়ার মুখে লাগানো লাগাম, সেই লাগাম অপনীতাহা মানে খুলে নিল। অপনীতাহা মানে কি? খুলে নেওয়া। কে খুলে নিল? কি খুলে নিল? সংস্কৃতে বলো কি খুলে নিল? বলগা। বলগা কি করলো? অপনীতাহা। কে? তে। কে? তে। হ্যাঁ, এবার ঘোড়াগুলিকে কি করছিল সংস্কৃতে বলো? শাকাসু বদ্ধা, তার কাছে বাঁধলো, সেখানে বাঁধলো। কারা বাঁধলো? দস্যুরা। এবার দস্যুরা কি করলো? তার আগে কি করলো? নিজের ঘোড়াগুলিকে সে প্রথমে গণলো যে তারা কতজন, তারপর সে দেখলো যে দস্যুরা কি করতেছে, নিজের ঘোড়াগুলিকে দৃঢ় গুল্মের শাখার মধ্যে সেগুলোকে বদ্ধা বাঁধছে, তাই না? বাঁধলো। তারপর বাঁধার পরে তারা কি করলো? বলগা অপনীতাহা, তাদের লাগাম খুলে নিল। কণ্ঠেষু। কণ্ঠেষু মানে? কণ্ঠে মানে কি? কণ্ঠ মানে কি? কণ্ঠ মানে? কণ্ঠে মানে সু, গলা সু। ও, কণ্ঠ মানে গলা সুর। আচ্ছা, কণ্ঠ মানে গলা। কণ্ঠে সু মানে গলায় কি করলো? চ ধান্য সুতা আসঞ্জিতাহা। ধান্য সুতা মানে ধানের যে বস্তা হয় না, ঝোলা হয় না, সেটা আসঞ্জিতাহা, সেটা কি করলো? বেঁধে দিল। তাদের গলার মধ্যে কি করলো? গলার মধ্যে ঝোলা, ধানের শস্যের ঝোলা বেঁধে দিল, যেন তারা খেতে পারে, সেটা খায়। অনেক কাজ টাজ করে আসছে, কোথায় দূরে দৌড়ে আসছে, তাই না? তাদের খাবার দিতে হবে, এই জন্য গাছের মধ্যে প্রথমে বাঁধলো। বাঁধার পরে তাদেরকে কি করলো? খাবারের ঝোলা তাদের গলার মধ্যে ঝুলিয়ে দিল। অথ সর্বেই অপি। তারপরে দেখো, ভালো করে লক্ষ্য করো আমি যেটা পড়াচ্ছি। আর যদি সংস্কৃত একটু মানে যদি মনে হয় যে একটু শিখবা, তাহলে আমার সাথে সাথে আমি যখন বলবো সেটা মনে মনেই বলো আর জোরে জোরেই বলো, কিন্তু বললো, তাহলে শিখতে পারবা। তাহলে অথ সর্বেই অপি। অথ সর্বেই অপি। সর্বেই অপি মানে সবাই। অথ এরপর সর্বেই অপি মানে সবাই। সবাই বলতে কোন কারা সবাই? দস্যুরা। দস্যুরা কি করলো? স্ব পরিয়ান গণিহি আদো ধীরে। বলো, স্ব পরিয়ান গণিহি মানে নিজের পরিয়ান গণিহি, নিজের যে বস্তাগুলি আছে, প্রত্যেকটা ঘোড়ার মধ্যে একটা করে বস্তা ছিল। একজন অশ্বারোহী ছিল এবং তার বস্তা ছিল একটা। তখন তারা তো দস্যু, এবার দস্যু যেখান থেকে আসে হয়তো লুট করে নিয়ে আসছে, বস্তায় লুট করে নিয়ে আসছে। তো তারা কি করলো? প্রথমে ঘোড়াগুলিকে বাঁধলো, এরপরে তাদের যে বস্তাগুলি আছে স্ব পরিয়ান গণিহি আদো ধীরে, সেগুলিকে নামিয়ে নিল। এই আদো ধীরে পদটার অর্থ জানতে হবে। আদো ধীরে কোথায় আছে? পাইছো খুঁজে? আদো ধীরে মানে? আদো ধীরে মানে কি? নামিয়ে নিল। আদো ধীরে মানে নামিয়ে নিল। এবার এই বস্তার সম্পর্কেও আর একটু বলছে, বস্তার মধ্যে কি আছে না আছে সেটা সম্পর্কে বলছে। যে দূরের থেকে যখন দেখতেছে, অলিপর্বা সব ভালোভাবে দেখতেছে, বস্তা নামালো, বস্তার ভারটা যায় প্রচুর। অলিপর্বা কিন্তু ভালোই চালু ছিল, একদম বোধাই না কিন্তু ওরকম। ইয়া ভার বাত্তায়া, যার ভার দেখে, বস্তাগুলি যখন নামাচ্ছে তার ভার দেখে দেখা গেল পুরা এরকম টুইদে নামাইতেছে। অনেক হয় না, পুরো এরকম ধরলো আসতে পারে, কিন্তু তাই বোঝা যাবে এটা তুলা হবে কিছু। একটা বস্তা যদি দেখি এক হাতে এবার তুলে নিয়ে দিচ্ছে, তাহলে কি মনে হবে? কিছু তুলা হবে। আর একটা বস্তা যদি ঘাড়ের মধ্যে টানতে পারছে না নিয়ে তাহলে কি মনে হবে তোর? ও, অনেক জিনিস আছে না, তাই মনে হবে। তো ইয়া ভার বাত্তায়, যার ভার দেখে মনে হলো যে রজত মহারজতব্যং। রজত শব্দের অর্থ রূপা, আর মহারজত শব্দের অর্থ হলো সোনা। তাহলে এবং সোনা এবং রূপ পূর্ণ ইবা বাভু। পূর্ণ ইবা বাভু, পূর্ণ মানে সোনার উপর সেটা ভরা, এটা তার মনে হলো। কার মনে হলো? সেখান থেকে দেখে মনে হচ্ছে তার। কি দেখে মনে হলো যে এটা সেটা সোনার উপর ভরা? সংস্কৃতে বলো, কি দেখে মনে হলো? কি দেখে মনে হলো? কিভাবে সে বুঝলো সেটা রজত মহারজত অভ্যম হতে পারে? ইয়া ভার বাত্তায়া, কি দেখে মনে হলো? ইয়া ভার বাত্তায়া। তারপরে তাহলে স্ব পরিয়ান গণি, তাদের বস্তাগুলিকে তারা কি করলো?
বস্তাগুলিকে কি করলো, ঘোড়ার পিঠ থেকে তারা কি করলো, সংস্কৃতে কি, আদো ধীরে, সংস্কৃতে কি, আচ্ছা আদো ধীরে, কি আদো ধীরে, শ পরিয়ান গণি, কি আদো ধীরে, নিজের বস্তাগুলি তারা নিজের বস্তাগুলি নামিয়ে নিল, যার ভার দেখে মনে হলো সেগুলি কি সোনায় রূপোয় পূর্ণ রয়েছে। এরপরে অন্যেভ্য বিশিষ্ট কারা, অন্যেভ্য মানে সেখানে যে অন্যরা ছিল, সবাই যে ছিল, এবার তাদের মধ্যে বিশিষ্ট কারস তেষা মেকতমঃ, বলো যদি মনে হয় আমি একটু একটু সংস্কৃত জানি তাহলে আমার সাথে একটু পড়ার চেষ্টা করো, আর যদি মনে হয় স্যার আমি নিজেই পারি না, স্যারের থেকে তো আমরাই ভালো পারি, তাহলে পড়ার দরকার নাই। আর যদি মনে হয় যে না একটু শেখার দরকার আছে, স্যার পারে একটু, তাহলে স্যারের সাথে একটু রিডিং পড়ো, আমি যখন বলবো তখন পড়ো। অন্যেভ্য, হ্যাঁ তাদের অন্যদের মধ্যে, সবার মধ্যে বিশিষ্ট কারহ, হ্যাঁ একজন বিশিষ্ট আকারের। আচ্ছা আমাদের মধ্যে যদি বিশিষ্ট কার একজন বলি, আমাদের ওদিকে তাকাস কেন, আমাদের মধ্যে বিশিষ্ট আকারে মানে আমি বিশিষ্ট আকারে হতে পারি, আমি যদি তোদের সবার সাথে থাকি তাহলে সেক্ষেত্রে তোদের সবার মতো তো আমি মনে হবে না। ধর আমরা এখানে সবাই যখন আসি, আমরা রাস্তার মধ্যে গেলাম, কোনো যে একটা সামনে একটা গাছ ছিল, গাছের মধ্যে একটা অনেক লিচু টিচু ছিল, সবাই লিচু টিচু পারছে। তো এইবার সবার মধ্যে যেই বাড়ির লোক যদি আসে বা পাড়া প্রতিবেশী আসে, সে কাকে ধরবে, বিশিষ্ট মানে কাকে ধরবে, আমাকেই ধরবে কি না? কই এতগুলোর মধ্যে তুই বয়স্ক লোকটা কি করতেছিস, হ্যাঁ বাচ্চাগুলোর মধ্যে, তার মানে এই লোকটাই নিয়ে আসতে মনে হয়, তাই বলবে কি না? তোরা দোষ করলেও সব দোষ কার ঘাড়ে আসবে, আমার উপরে আসবে, তার মানে আমি তোদের মধ্যে বিশিষ্ট আকারের একজন। আবার ওকেও ধরতে পারে, মানে বাচ্চাদের মধ্যে ওকে ধরতে পারে। আচ্ছা ঠিক আছে, তো তাদের মধ্যে বিশিষ্ট আকার সে মানে সমারবত ছিল না, হয়তো অন্য রকম ছিল, এই জন্য বিশিষ্ট আকার একতমঃ অলিপর্বা কি করলো, তাকে নায়কত্বেন গৃহীতঃ, অলিপর্বা তাকে নায়ক হিসাবে গ্রহণ করলো। অলিপর্বা তাকে কি ভাবলো, যে এটা নায়ক হতে পারে, নায়ক হতে পারে কি সর্দার হতে পারে, যে এটা সর্দার। দস্যুদের মধ্যে তো নায়ক হয় না, সর্দার হয়, তাহলে যদি দস্যু থাকে তাহলে তাদের মধ্যে যদি একজন বিশিষ্ট আকার থাকে, তাকে যদি নায়ক হিসাবে ধরে তার মানে কি সর্দার হিসাবে ধরলো। এবার সর্দার গৃহীতঃ সেই সর্দার যাকে সে সর্দার হিসাবে ধরলো, সে শৈলাগ্র ভাগং, ভালো করে দেখো, শৈলাগ্র ভাগং প্রাপনত, আবার পড়ো, শৈলাগ্র ভাগং প্রাপনত, শৈল অগ্রভাগং। আচ্ছা এখন বোঝাচ্ছে শৈলের অগ্রভাগ, শৈলের অগ্রভাগ বোঝাচ্ছে, শৈলাগ্র ভাগং বলে শৈল অগ্রভাগং। আচ্ছা শৈলের অগ্রভাগ মানে কি, শৈল অগ্রভাগ মানে শৈলের সামনে, পর্বতের সামনের ভাগে যেখানে পাদদেশে তারা নামলো, তারপরে গিয়ে কি করলো, তাদের মধ্যে বিশিষ্ট আকারে একজন ব্যক্তি ছিল যাকে অলিপর্বা সর্দার হিসাবে গ্রহণ করলো, সে কি করলো, শৈলে সেই পাহাড়ের একদম অগ্রভাগটা একদম সামনে গিয়ে সেখানে প্রাপনত পৌঁছলো এবং পাঠচা এটা পাঠ করলো। পাঠচা মানে কি, পাঠচা মানে পাঠ করলো। এবার পাঠ করলো, এবার কি পাঠ করলো, অলিপর্ব তো দেখতেছে আরে বিশিষ্ট আকার সর্দার, বিশিষ্ট একজন আকার বিশিষ্ট একটা লোক, সে কি করতেছে, সেখানে গেল, সেখানে গিয়ে একটা কবিতা পাঠ করতেছে, কবিতাটা সম্পর্কে বলছে যে এই কবিতাটা পাঠ করো। তো কবিতাটা আমরা সবাই ভালো করে শিখবো, আর নিজের বাড়িতে গিয়ে দরজা বন্ধ থাকলে পাঠ করবো, তাহলে দরজা খুলবে, একদম গ্যারান্টি 100%, যদি ভালো করে পাঠ করতে পারি। এটা যা রীতি রিবাজ আছে ওইভাবে যদি পাঠ করতে পারি তাহলে খুলবে। সর্দার যেভাবে দাঁড়াইলো অগ্রভাগে গিয়ে, ওখানে দরজার অগ্রভাগে তোমরা গিয়ে দাঁড়াবা ঠিক একইভাবে।
তারপর তোমাদের পাঠ করতে হবে, দেখো ওখানে আছে স্কন্দরাজ নমস্তে, নমস্তেস্তু, হ্যাঁ চোরীয় পাটব দেশিকা, স্কন্দরাজ নমস্তেস্তু চোরীয় পাটব দেশিকা। হ্যাঁ, এবার আমরা যদি কোনো মন্ত্র পাঠ করি বা কোনো যদি কবিতা পড়ি বা কোনো যদি গান করি, তাহলে সেক্ষেত্রে তো ওইভাবে করবো না। যে এটা যদি বাংলা আমরা বলি যে হে স্কন্দরাজ তুমি গুহার দরজা খুলে দাও, আমরা ইসের পাঁচালি পড়ি না, লক্ষ্মীর পাঁচালি, শোনো শোনো কি ভক্তগণ শুনো দিয়া মন, মিলায় মিলায় পড়তে হয় তাই না, ওরকম করে। তো এটাও একটা সুর আছে, ওইভাবে সুর করে যদি আমরা পড়ি তারাই খুলবে, নাহলে কিন্তু খুলবে না। তো আমি পড়াচ্ছি, আমি পড়াবো যেভাবে ওইভাবে পড়বি, তাহলে মুখস্থ হয়ে যাবে গা। আর এই যে শ্লোকটা আছে, এই শ্লোকটা কী হবে, প্রত্যেকটা নোট লেখার সময় আমাদের এই প্রসঙ্গটা আসবে, আর তখন সংস্কৃতে এটা লিখতে হবে। তার মানে এখান থেকে যাই যেটাই কোশ্চেন আসুক, সেই কোশ্চেন অ্যাটেন্ড করার সময় আমাকে এটা লিখতেই হবে, খুব ভালো করে এটা শিখতে হবে। পাঠ করো, স্কন্দরাজ নমস্তে অস্তু, স্কন্দরাজ নমস্তে অস্তু চৌর্য পাটব দেশিকা, চৌর্য পাটব দেশিকা দস্যুদেব দ্বারমিদং বিবৃতং কৃপয়া কুরু, বিবৃতং কৃপয়া কুরু স্কন্দরাজ নমস্তে অস্তু চৌর্য পাটব দেশিকা দস্যুদেব দ্বারমিদং বিবৃতং কৃপয়া কুরু। হ্যাঁ, এভাবে পড়তে হবে, তাহলে দরজা খুলবে, নাহলে কিন্তু খুলবে না। যদি যায় যদি স্কন্দরাজ নমস্তে অস্তু চৌর্য পাটব দেশিকা, তাহলে দরজা খুলবে না, রাগের চোটে আর লক করে ধরে। হ্যাঁ, আমি তো মাঝে মধ্যে ওখানে তালা টালা খুলি না, যখন লোকজন থাকে না, তো সবার সামনে করি না, এটা সবার সামনে সব করি না, কারণ সবাই যদি শিখে বলায় তাহলে আমার লক ছাড়াই সব খুলে দিলে এখানে ল্যাপটপ ট্যাপটপ সব কিছু থাকে, বাড়ি নিয়ে যাবে রুমের থেকে, তোর জন্য সব। তো এবার এই মন্ত্রটা তো সে পাঠ করলো, মন্ত্র বুঝলাম, মন্ত্র পাঠ করলো, এবার মন্ত্রের অর্থ কী? প্রথম কথা তো মন্ত্রটাকে শিখতে হবে, এর পরের দিন এটা আমি মুখস্থ ধরবো সবাইকে, মন্ত্রটা সবার বলতে হবে না দেখে, বা না দেখে আমি লিখতেও দিতে পারি। তো স্কন্দরাজ, এবার স্কন্দরাজ শব্দের অর্থ কী? স্কন্দরাজ মানে হলো এখানে একজন দেবতার কথা বলছে। কারা বলছে? কারা বলছে? সেই দস্যু সর্দার বলছে, তাই না? দস্যু সর্দার একজন দেবতার কথা বলছে, যার নাম হলো স্কন্দরাজ। স্কন্দরাজ বলতে কার্তিকেয়কে বোঝায়। কার্তিকেয় হলো চোরদের দেবতা, কার্তিকেয় হলো চোরদের দেবতা। তো চোরেরা যখন কোনো কাজে বের হয় বা কিছু করে, তখন কার্তিকেয়কে স্মরণ করে। তো সেই স্কন্দরাজ তাকে বলছে যে হে স্কন্দরাজ নমস্তে অস্তু, নমস্তে মানে নমস্কার তোমাকে, তোমাকে নমস্কার। চৌর্য পাটব দেশিকা বলছে তুমি কি, তুমি চৌর্য কার্যে পটু, তুমি কি চৌর্য কার্যে পটু, মানে চৌর্য বিদ্যার মধ্যে তুমি পটু। এবার আমরা যদি কোনো দেবতার কাছে কিছু চাই বা কোনো মানুষের কাছে কিছু চাই, প্রথমে কি করি? পটায় নেই তাকে, বা কি সুন্দর লাগতেছে তোরে, একদম সেই লাগতেছে তোরে, দে না 5 টাকা একটা কুরকুরে খাই, সবার লাস্টে গিয়ে বিষয় আসে। এবার যদি বলি যে তুই তোর ভালো না, ফালতু চেঙ্গা, তুই একটা দে 5 টাকা কুরকুরে খাই, তখন কি বলবে? এক চল মামা। তো সবাই বলে যে তুই এত বোকা, তোরে পটায় পটায় সবাই নিয়ে নেয়। তার মানে পটাইতে গেলে প্রথমে ভালো ভালো বলতে হবে। তো দেবতাকে যদি আমরা পটাইতে যাই, তাহলে দেবতাকে কি ভালো বলতে হবে কিনা? বলতে হবে কিনা? তো ওই জন্য ভালো বলতে গিয়ে কি বলছে যে হে স্কন্দরাজ তোমাকে নমস্কার, আর তুমি কি একটা সুনাম করছে, তুমি চৌর্য কার্যে পটু, তুমি দস্যু দেব, তুমি দস্যুদের দেবতা। দ্বারম ইদম, এবার কাজে নামছে, শেষে গিয়ে বলছে কাজের কথা, বলছে দ্বারম ইদম, এই যে দরজাটা এটা, দ্বারম ইদম মানে দরজা এটা,
কি করো তুমি? বিবৃতং কৃপয়া কুরু, দয়া করে এটা খুলে দাও। দয়া করে কি করো? এটা খুলে দাও, দরজাটা দয়া করে তুমি খুলে দাও। তো স্কন্দরাজ নমস্তেস্তু চরিয় পাটবদেশিক দস্যুদেব দ্বারমিদং বিবৃতং কৃপয়া কুরু। এই যে বলা মাত্রই কি হলো, এবার এটা তো বললো আর বাংলা মানেটা বুঝলাম, তারপরে কি হলো সে তো বললো, বলার মাত্র কি হলো, বলা মাত্রই সে বলল কি যে পঠিত মাত্র এতস্মিন পদ্যে দ্বারম একম অপাবিরিতম। পঠিত মাত্র, এটা পাঠ করা মাত্রই কি হলো, এতস্মিন পদ্যে, এই পদ্যটা পাঠ করা মাত্রই দ্বারম একম অপাবৃতম, দরজাটা একা একা খুলে গেল। কোন দরজা? হ্যাঁ, পাহাড়ের মধ্যে একটা দরজা ছিল গুহার মধ্যে, সেই দরজা খুলে গেল। তারপরে সেটা পাহাড়ের দরজা খুলে গেল না গুহার দরজা খুলে গেল, তারপরে অংশ পড়লেই বুঝতে পারবো। এতটুকু পর্যন্তই আজকে পড়া থাকলো, দাগায় নাও ভালো করে। এর পরের দিন শব্দার্থ থেকে শুরু করে আমরা যে যে বিষয়গুলো মানে পড়ে আসতে হবে বাড়ি থেকে, সেগুলো হলো শব্দার্থ। প্রতিটা শব্দের অর্থ পড়তে হবে, প্রতিটা শব্দের অর্থ, হ্যাঁ এতটুকুই, প্রতিটা শব্দের অর্থ। তার পাশাপাশি এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো আমি বলছি, সন্ধি বিচ্ছেদ বলছি, সেই প্রশ্নগুলো, সন্ধি বিচ্ছেদ এবং কি এই যে শ্লোকটা যে আছে মন্ত্রটা, সেই মন্ত্রটা পড়তে হবে, মন্ত্রটা মুখস্থ ধরবো। কিছু কোশ্চেন আমি লেখাচ্ছি আজকে, কোশ্চেনগুলো লিখে নাও।